তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো। তিথি প্রেগনেন্ট, তিথি আর আলু বিয়ে করছে, সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি তো আর কিছু করি না। আমার রিজিক কেড়ে নেওয়া হচ্ছে, আমি তো তাকে গিয়ে মারিনি, তাহলে দোষ কেন আমার? ইকরার রহস্যজনক মৃত্যুর পর এই প্রথম ক্যামেরার সামনে এসে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তিথি। আলভি আর ইকরার সাজানো সংসারে কি তবে তিথিই ছিলেন বিস্ফোরা? ৩ বছরের পর শুটিং সেটে স্বামী স্ত্রীর মতো বসবাস আর শেষমেশ একটি মৃত্যু, সব মিলিয়ে বিনোদন পাড়ায় এখন বইছে ঝোড়ো হাওয়া। আজ আমরা জানব আত্মপক্ষ সমর্থনে কি বলছেন তিথি এবং পর্দার পেছনের সেই অন্ধকার গল্প। দীর্ঘ নীরবতা ভেঙে প্রকাশ্যে এলেন আলভির কথিত প্রেমিকা তিথি। ইকরার মৃত্যুর পর থেকেই নেটিজেনদের তোপের মুখে থাকা এই অভিনেত্রী দাবি করেছেন তিনি নির্দোষ। তিথির ভাষ্যমতে ইকরাকে তিনি নিজ হাতে মারেননি, বরং ইকরার এই চরম সিদ্ধান্তে তিনি নিজেই ফেঁসে গেছেন। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। তিথি দাবি করছেন আলভি তাকে বাসা ভাড়া করে দেননি, বরং নিজের কষ্টের উপার্জনেই তিনি চলেন। কিন্তু প্রশ্ন হল, নাটক পাড়ায় নায়কের তো অভাব নেই, তবে কেন টানা ৩ বছর ধরে শুধুমাত্র আলভির সাথেই তাকে অভিনয়ে দেখা গেল? কেন আলভির স্ত্রী ইকরা বারবার আপত্তি করা সত্ত্বেও তিথি আলভির পিছু ছাড়েননি? তিথির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার, যে যখন ওনারা শুটিংয়ে যেতেন ওনারা রুম লক করে থাকতেন ঘন্টার পর ঘন্টা। সংশ্লিষ্টরা বলছেন নাটকের সেটে আলভি এবং তিথির সম্পর্ক ছিল অনেকটা স্বামী স্ত্রীর মতো, জানিয়ে ইকরার সংসারে গত ৩ বছর ধরে চলে আসছিল তুমুল অশান্তি। এমনকি এই পরকীয়া নিয়ে তিথি এবং ইকরার মধ্যে একাধিকবার ঝগড়া এবং কথা কাটাকাটিও হয়েছে। তিথি ক্যামেরার সামনে নিজেকে ভালো বন্ধু দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। অভিযোগ আছে আলভিকে প্রতিদিন ফোন করে নিজের কাছে টেনে নিতেন তিথি। শুটিংয়ের নাম করে দিনের পর দিন দুজনে একসঙ্গে গায়েব হয়ে যেতেন। অথচ আজ ইকরার মৃত্যুর পর তিথি বলছেন তাকে নাকি সবাই ভুল বুঝিয়েছে। আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে, কার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে। আই অ্যাডমিট, আমি মানলাম সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, আমি তাকে গিয়ে মারি নাই। এবং আমি তাকে মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর আলু বিয়ে করছে, এগুলো তো কোনোটাই সত্য না, বা আমি তো ওকে গিয়ে এগুলো বলি নাই। নিজের কেরিয়ার নিয়ে শঙ্কিত তিথি বলেন, আমার রিজিকে হাত দিয়েছে, আমি অভিনয় করে খাই, এখন আমি কিভাবে বাঁচব? একদিকে নিজের জীবন নিয়ে ভয়, অন্যদিকে কেরিয়ার হারানোর আতঙ্ক, সব মিলিয়ে তিথি এখন কোণঠাসা। অন্যদিকে আলভির সাথে শেষ দেখা হয়েছিল এয়ারপোর্টে, এরপর আর কোনো যোগাযোগ হয়নি বলে দাবি করেন তিথি। কিন্তু প্রশ্ন রয়েই যায় যে সম্পর্কের জেরে একটি প্রাণ ঝরে গেল, সেই দায় কি কেবল বন্ধুত্বের আড়ালে ঢেকে রাখা সম্ভব? হচ্ছে ইকরার সাথে রেগুলার কানেক্টেড, ওরা কিন্তু মেসেঞ্জার থেকে অনেক স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যেগুলো তারা প্রচার করবে বা আপুর কথা কিছু আসছে, ডিসেবল করে ফেলছে, কিছু কিছু কিন্তু আসছে যে উনি শেয়ার করছে। এবং সেখানে ওই অভিনেত্রীর নামটাও ক্লিয়ারলি তার ওয়াইফ বলেছে যে এই অভিনেত্রীর সাথে অমুক জায়গায় তাকে দেখছে, অমুক সিচুয়েশনে তাকে ধরছে, এবং এটা নিয়ে অনেক ঝামেলা তাদের মধ্যে ছিল। তো এইটার কিন্তু স্টেটমেন্ট অলরেডি ওনারা দিয়েছেন যে ইকরাও ওনাদেরকে শেয়ার করেছেন, যেহেতু ওনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছেন। ইকরার মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার এক করুণ পরিণতি? আর তিথির এই সাফাই কি সাধারণ মানুষ গ্রহণ করবে? দর্শক, তিথির এই মন্তব্য নিয়ে আপনার মতামত কি? তিনি কি সত্যিই নির্দোষ, নাকি একটি সংসার ভাঙার পেছনে মূল কারিগর তিনিই ছিলেন? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। আর সত্য অনুসন্ধানে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তিথির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। আলভি তো ভালোই আছে, তাহলে তো আইনের প্রতি আমাদের আরেকটু প্রশ্ন থেকে যায়, সন্দেহ থেকে যায়। আলভিকে অ্যারেস্ট করতে হবে, ওকে আমরা কারাগারের পিছনে দেখতে চাই। তিথিকে কেন খালাস করা হয়েছে এটার প্রশ্নের উত্তর আমরাও চাই। ওকে জেলের পিছনে না দেখা পর্যন্ত আমাদের মতো মেয়েরা শান্তি পাচ্ছে না, যেটা কোনো রকমই বন্ধুত্বের সম্পর্ক না, বন্ধুত্বের চেয়েও অনেক অনেক বেশি। ভাই আমার সাথে শেষ আপুর সাথে কখনো মানে রিসেন্ট কথা হয়নি, আপুর সাথে আমার কথা হয়েছে আরো 6 মাস আগে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। বেশ কিছু প্রোগ্রামে আপুর সাথে দেখা হয়েছে। সবসময় আপুকে অনেক স্ট্রং মেন্টাল
মেন্টালিটির মানুষ দেখলাম, সে কখনোই আলভির ব্যাপারে নেগেটিভ কিছু মানে পাবলিকলি বলতো না, সবসময় ভালোই বলতো। কিন্তু আপুর ক্লোজ আমরা যারা তার ভিতরে খবরগুলো জানি, আলভি কত রকম ভাবে হচ্ছে আপুকে টর্চার করছে মানসিক। সে মানসিক ভাবে অনেক আগেই মরে গেছে, শুধু আত্মহত্যাটা জাস্ট নাম দেওয়া হচ্ছে। আসলে এটা আমরা আত্মহত্যা বলতে পারি না, এটাকে আমরা মার্ডার বলবো, কারণ ওকে আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে। ভাইয়া সবার আগে আলভিকে অ্যারেস্ট করতে হবে, ওকে আমরা কারাগারের পিছনে দেখতে চাই। ইভেন ও যেন এফডিসিতে মিডিয়াতে আর কোনো রকম কাজ করতে না পারে, আমরা সেটার একটা চাই যে ও কোনোভাবেই এখান থেকে বয়কট করা হোক, ও যেন আর কাজ করতে না পারে। থেকে কেন খালাস করা হয়েছে এটার প্রশ্নের উত্তর আমরাও চাই। আপনাদের আইনের উপর আমার একটা প্রশ্ন করতে হয়, একটা মানুষ লাইভে আসতেছে, সরাসরি পোস্ট দিচ্ছে, তাহলে কেন তাকে মানে আইনের আওতায় এখনো আনতে পারতেছে না, এখনো কেন তাকে রিচ করা হচ্ছে না? তাহলে কি আমাদের আইন এতটাই দুর্বল? তাহলে তো আইনের প্রতি আমাদের আরেকটু প্রশ্ন থেকে যায়, সন্দেহ থেকে যায়, মানে নাকি ওকে ইচ্ছা করে ধরা হচ্ছে না। যেসব পুরুষরা আলভির মতো পরকীয়া করে তাদের জন্য আজকে আমাদের এই মানববন্ধন, যাতে হচ্ছে এমন ভাবে আলভির শাস্তি দেওয়া হোক, নেক্সট আর কোনো পুরুষ যেন অন্তত এই কাজগুলো করার আগে দ্বিতীয়বার ভাবে, আর নেক্সট কোনো মেয়ে যেন এভাবে জীবন দিতে না হয় অকালে। ছোট একটা বাচ্চা এতিম হয়ে গেছে, একটা মা তার সন্তান হারা হয়েছে, আলভির কিচ্ছু হারায় নাই, আলভি তো ভালোই আছে, আলভি তো এখনো জেলের পিছনেও যায় নাই, ওকে জেলের পিছনে না দেখা পর্যন্ত আমাদের মতো মেয়েরা শান্তি পাচ্ছে না। তিতির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। এখন কি বলবো, একটা মেয়ে হয়ে ও জেনে শুনে আরেকটা মেয়ের সংসার নষ্ট করছে, আর আলভি ওকে সে প্রশ্রয় দিছে। আলভির নিজের সন্তান আছে, আলভির নিজের বউ আছে, 16 বছরের সংসার, ভালোবাসার সংসার, সে কিভাবে পারলো তার নিজের বউকে রেখে নিজের বাচ্চাকে রেখে আরেকটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িত হইতে? এই ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই দোষী ভাইয়া, কারো দোষী আমরা কম বলতে পারবো না। ইতিমধ্যে ভাইয়া আমরা অনেক বেশি স্ক্রিনশট, ইভেন আলভির নিজের ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, সেখানে আপনারা খুব ভালো মতোই দেখেছেন যেটা কোনো রকমই বন্ধুত্বের সম্পর্ক না, বন্ধুত্বের চেয়েও অনেক অনেক বেশি যেটা পরকীয়ার সম্পর্ক। কোনো বাবা কি তার মেয়ের ব্যাপারে এটা বলবে? এখন তো অবশ্যই বলবে না, যেখানে পাবলিক ক্ষুব্ধ হয়ে আছে তাদের উপর, এখন তো এই জিনিসটা কখনোই তারা স্বীকার করবে না। আলভি নিজেই যেখানে স্বীকার করতেছে না, আলভি কেন দেশে আসে নাই? যখন ওর বোর্ড দাফন করা হলো কেন আসেনি? ও এতই নিরপরাধ, ও আসতো, ও এসে বলতো যে আমি নিরপরাধ, তারপর পাবলিক দেখতো, পাবলিক ওকে অবশ্যই মেরে ফেলতো না, ও প্রোটোকল নিয়ে আসতো, ও অনেক রকম সুযোগ ছিল ওর বোর্ড দাফনে আসার, ও কেন আসে নাই? এই ক্ষেত্রে প্রমাণিত হয় ও নিজেও অপরাধী। যে যখন ওনারা শুটিং এ যেতেন ওনারা রুম লক করে থাকতেন, ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে। আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলভি হোক। না সব শেষ না, অ্যাটলিস্ট এটা উনি সরাসরি লাইভে এসে হোক, ভিডিওর মাধ্যমে হোক, সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ সুষ্ঠু বিচার চাই, এবং অভিনেতা আলভিকে, ইকরাপুর পরিবার এবং আপাম্ম জনগণ যারা আছে, যারা কষ্ট পেয়েছে এই ঘটনায়, সবার কাছে উনি ক্ষমা চান। দেখুন এখানে একজন তিথির কথা উঠে এসেছে, ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে, হ্যাঁ, কেউ বলছে কেউ বলছে না। আজকে ইকরাপুরে সুইসাইডাল অ্যাটেম্পটা নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। দেখেন এখানে আশেপাশে অনেক মেয়েরা আছে যারা সংসার করতেছে, বাচ্চার কথা চিন্তা করতেছে এই সিচুয়েশনটা নিয়ে। আপু নিজেও 4 বছর এটা নিয়ে সাফার করতেছে। এটা ওরা যারা ক্লোজ, আপু 4 বছর এটা জেনেও সাফার করতেছে। আপু ভাবছে যে বাবু হইলে, একটা বাচ্চা হইলে আমরা চিন্তা করি যে বাবা ভালো হয়ে যায়, একটা ছেলে মানুষ ভালো হয়ে যায়, বাট ভাইয়ার তারপরেও ভালো হয়নি। আমি তারপরেও তাকে ভাইয়া বলতেছি, মানে কি বলবো, আমার বলার ভাষা নাই। সে তারপরেও ভালো হয়নি, আমরা চাই তার সুষ্ঠু বিচার। আমরা সবাই চাই ওরা নানুর কাছে থাকুক, কারণ আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলভি হোক। আমরা চাই না ও বড় হয়ে আরেকটা আলভি হোক, ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে, আমরা এটা চাই না। কারণ সে তো ছিলই না, তাকে মা পালছে, সে কি ছিল? সে অনেক ব্যস্ত থাকে, যে মিডিয়াতে কাজ করে, স্বাভাবিক এটা সে অনেক ব্যস্ত। আমরা এটা চাই ভাইয়া যেন মিডিয়াতে না থাকতে পারে। আপনারা বয়কট করলেন মিডিয়া থেকে? হ্যাঁ, মিডিয়া থেকে বয়কট। অভিনেতা আলভি উনি নিজেই এটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইকরাপুর ওনার কাছে ডিভোর্স চেয়েছিলেন, তাহলে হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। যেহেতু ইকরাপুর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সকল তথ্য প্রমাণ মুছে দেওয়া হয়েছে, সো আমরা তো এখানে অনেক স্ক্রিনশট পোস্ট ভাইয়া করছিল। কিন্তু ভিডিওতে বলেছে আমি সব প্রমাণ দিব, কিন্তু আজ পর্যন্ত সে প্রমাণ দিতে পারে না। না, যেমন ওরা হচ্ছে ইকরাপুর সাথে রেগুলার কানেক্টেড, ওরা কিন্তু মেসেঞ্জার থেকে অনেক স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যেগুলো তারা প্রচার করবে বা আপুর কথা কিছু আসছে, ডিসেবল করে ফেলছে, কিছু কিছু কিন্তু আসছে যে উনি শেয়ার করছে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে ওই অভিনেত্রীর নামটাও ক্লিয়ারলি লেখা তার আছে। ওয়াইফ বলেছে যে এই অভিনেত্রীর সাথে অমুক জায়গায় তাকে দেখছে, অমুক সিচুয়েশনে তাকে ধরছে, এবং এটা নিয়ে অনেক ঝামেলা তাদের মধ্যে ছিল। তো এইটার কিন্তু স্টেটমেন্ট অলরেডি ওনারা দিয়েছেন যে ইকরাপু ওনাদেরকে শেয়ার করেছেন, যেহেতু ওনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছে। দেখুন একজন মৃত মানুষকে নিয়ে তো আমরা এখানে কথা বলবো না, যেটা উনি বলেছেন ওনার ভিডিওতে যে ইকরাপুর অনেক বদ অভ্যাস ছিল। তো এগুলো নিয়ে আসলে কথা বলার পিছনে যে মানুষটা মারা গেছে তার ভালো গুণ বা খারাপ গুণ আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমরা জাস্ট এটুকুই বলতে চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যেটা হত্যা নাকি আত্মহত্যা। নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরেও একজনও আসে নাই, এবং কেউ সোশ্যাল মিডিয়াতে এটা কোনো একটা পদক্ষেপ নেয় নাই।
এটার রিজনটা এটা কেন নেয় নাই? তারা কি চায় এরকমই হোক? এরকম অনেক ইকরা মারা যাক, তারা কি এটাই চায়? আমাদের মিডিয়ার মানুষদেরকে খারাপ বলে, ওরাই খারাপ বলবে। হ্যাঁ। আমি মিডিয়াতে কাজ করে আসছি অনেক বছর, এখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ওরাই খারাপ বলবে যে না মিডিয়া সবাই মনে হয় এমন, তাই না? যেহেতু আমাদের অভিনেতাকে নিয়ে কথাগুলো উঠছে, ওরা সবাই বয়কট বলতেছে, অভিনেত্রীকে নিয়ে কথা জড়াইছে, এবং একজন ডিরেক্টর স্টেটমেন্ট দিয়েছে যে তার নাটকের শুটিং এ যখন ছিলেন, ডিরেক্টরের বউ স্টেটমেন্ট দিয়েছে যে যখন ওনারা শুটিং এ যেতেন ওনারা রুম লক করে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেছেন ওই ভিডিও? হ্যাঁ, সব। হ্যাঁ, তাহলে এই স্টেটমেন্টটা কোথা থেকে আসলো? এটা তো ওনাকে খণ্ডন করতে হবে যে একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে? কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো আমাদের কো আর্টিস্টদের সাথে।